সহজ লেখা তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। এবছর দেখো তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, প্রথমে দেখো তোমাদের পরীক্ষার যে নাম্বার বিভাজন সেটা কীরকম করা হবে। 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে যে অঙ্কগুলো রয়েছে। প্রথমে তোমাদের 8টি 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই 8টি প্রশ্ন পাটিগণিত থেকে থাকবে 4টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি, এরকম করে কিন্তু দেওয়া থাকবে 8টা প্রশ্ন। এরপর 2 নম্বর মানের তোমাদের 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 দুগুণে 16 নম্বর থাকবে এখানে। এই প্রশ্নগুলো তোমাদের পাটিগণিত থেকে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 4টি লিখতে হবে, এবং বীজগণিত থেকে 6টা থাকবে, 4টি লিখতে হবে। 4 8টা প্রশ্ন লিখতে হবে, প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, 8 দুগুণে 16 নম্বর। এরপর তোমাদের 3 নম্বর মানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এই দুটি হচ্ছে সমপাদ্য থেকে তোমাদের করতে হবে। ঠিক আছে, সমপাদ্য থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টির উত্তর তোমাদের করতে হবে। ঠিক আছে, 3 দুগুণে 6 নম্বর। তো এখানে 8, 16 আর 6। ঠিক আছে, এরকম প্যাটার্নে তোমাদের কিন্তু 30 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে প্রথম ইউনিট টেস্টে, এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে কি রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দেখে দেওয়া আছে 10 টাকার 12.1% সমান সমান কত পয়সা, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে অপশান দেওয়া আছে 125, 12,500, 1.25, কোনোটি নয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো আমাদের সঠিক উত্তর অপশান 1-এরটা হবে। ওকে, 125 পয়সা হবে। ঠিক আছে, এটার সমাধানটাও দেখে নাও কীভাবে তোমরা বের করবে। এখানে কি বলা হয়েছে, 10 টাকার 12.1% সমান সমান কত পয়সা। তো 10 টাকার 12.1% মানে 10 গুণ, এবার এটাকে আমরা পূর্ণ ভাঙবো, 12 আর 2 গুণ করতে হবে, তো 12 দুগুণ 24, আর ওপরে 1 দিয়ে যোগ করতে হবে। তো 24-এর আগে 25 হয়, 25টা আমাদের বসবে উপরে, আর নিচে 2 আছে, 2টা নিচে বসাবো। ঠিক আছে, এবার পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে হবে এর তলায় 1-এর 100 হবে, অথবা 2-এর পাশেও 100 কিন্তু লেখা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে 1-এর 100 লিখেছি। এবার এখানে আমরা কি করেছি দেখো, গুণ 100 দিয়েছি, কারণ কি এটাকে টাকায় আছে কিন্তু আমাদেরকে পয়সাতে বের করতে বলা হয়েছে, তার জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করে নিয়েছি পয়সা করার জন্য। ঠিক আছে, এবার দেখো তোমরা এটা কাটাকুটি করে দেবে, এই 100 আর এই 100 কেটে দেবে। ঠিক আছে, আর এই 2 দিয়ে এই 10 টাকা কাটো, 5 দুগুণে কত হবে, 10 হবে। এবার এই 5 আর 25 গুণ করলে কত হয়, 5 25 125 হয়। ঠিক আছে, সুতরাং 125 পয়সা, এটা আমাদের উত্তর হবে অপশান 1-এরটা। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর দেখে, যদি এ এর 15%, বি এর 20% হয়, তবে A/B সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। এখানে অপশান দেওয়া আছে 4:5, 5:4, 4:3 আর 3:4 দেওয়া আছে। ঠিক আছে, সঠিক উত্তরটি অপশান 3 হবে, 4:3 হবে। ঠিক আছে, অপশান 3 এটা 4:3। এটা কীভাবে বের করবে দেখো, এখানে দেওয়া আছে যদি এ এর 15% সমান বি এর 20% হয়, তবে A/B সমান কত। তো এ এর 15% মানে কত, এ গুণ 15% মানে 15 তলায় 100 হবে, সমান সমান বি এর 20% মানে 20 তলায় বি গুণ 20, তার নিচে 100 হবে। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে কি হবে, এখানে দেখো আমরা প্রথমে এই সমান চিহ্নের ডান দিক বাঁ দিক কিন্তু কাটাকুটি করতে পারি, অর্থাৎ এই 100 আমরা কেটে দেবো, আর এখানে এই 20 আর এই 15 কাটছি, 5 দিয়ে কাটাকুটি করছি, 3 5-এ কী হবে, 3 5-এ 15 হবে, আর এখানে 4 5-এ 20 হবে। ঠিক আছে, থাকছে কত, উপরে 3, এখানে থাকছে 4, অর্থাৎ A/3 আর B/4 এটা আমাদের থাকছে। ঠিক আছে, এবার A/, আমরা B করছি, সমান সমান কী হবে, 4-এর 3 হবে, এই কোনাকুনি গুণ করলে A×3 B×4 হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ A/B সমান সমান 4/3 হবে, অতএব আমরা লিখবো A/B সমান সমান 4:3। ঠিক আছে, অর্থাৎ আমাদের উত্তর আমরা পেলাম অপশান 3-এরটা, 4:3। ওকে, পরের প্রশ্ন 1-3 নম্বর দেখে এখানে দেওয়া আছে 2-3, 4-5, আর দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে দেখো 2-3 গুণ 4-5, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। অপশান দেওয়া আছে 2-3, 4-5, আর 2-3 × 4-5, আর কোনোটি নয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশান 3-এরটা হবে, 2-3 × 4-5, এটা হচ্ছে সবথেকে ছোট। ঠিক আছে, তো সবথেকে ছোটোটা কীভাবে তোমরা বের করবে,
এটা বের করার জন্য তোমরা দেখো কি করবে, প্রথমে আমাদের 2/3 এই যে 2/3 দেওয়া আছে সেটা লিখবে, তারপর 4/5 দেওয়া আছে, আর হচ্ছে 2/3 × 4/5 এই অংশটা দেওয়া আছে। তো তিনটেই তোমরা পরপর নিজে নিজে লিখবে। লেখার পর দেখো এর নিচে কী আছে 3, এটা হচ্ছে 5, আর এটাকে আমরা যদি গুণ করি 4 দুগুণে 8 হয়েছে, 3 5 15 হয়েছে, অর্থাৎ এখানে আমরা পেয়েছি কত 15। এই 15 আর এই 5 আর এই 3 এর লসাগু করতে হবে। তো 15, 5 আর 3 এর লসাগু 15 হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের সমস্ত এই যে সবার হরগুলো অর্থাৎ নিচেরগুলোকে আমাদের 15 করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করেছি দেখো, এখানে 2 এর 3 এর সঙ্গে আমরা 5 গুণ করি, 3 5 15 হয়। তো নিচে 5 দিলে ওপরেও 5 দিতে হবে। তো এখানে 5 দুগুণে 10 হয়েছে, এখানে 3 5 15, এটা হয়ে গেল 10 15। এটার সঙ্গে আমরা কি করছি, এই 5 এর সঙ্গে 3 গুণ দিয়েছি, এবং তাহলে ওপরেও আমাদের 3 গুণ দিতে হবে। তো 3 4 12 হয়েছে, এখানে 3 5 15 হয়েছে, এটা হয়ে গেল 12 15। এবং এটা কি আছে 8 15 আছে, তো 15 সঙ্গে আমরা 1 গুণ দিয়েছি, 1 গুণ দিলে 15ই হবে। তো একটা আমরা উপরেও গুণ দেবো, 8 × 8, এখানে হয়েছে 15 × 15। সুতরাং এখানে আমরা 8 15, এটা হচ্ছে 12 15, এটা হচ্ছে 10 15। তাহলে সব থেকে ছোটো কোনটা, 8 15, এটা হচ্ছে সব থেকে ছোটো। সুতরাং এই অংশটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো, অপশান 3-এরটা। আর যদি বলা হয় সব থেকে বড়ো কোনটা, সে বড় হবে আমাদের 4/5 এই অংশটা, এখানে 12 15 হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড়ো, ঠিক আছে। অর্থাৎ আমাদের উত্তর আসছে অপশান 3-এরটা। এরপরের প্রশ্ন 1-এর 4 নম্বর দেখে এখানে দেওয়া আছে -10, তার মাথায় এখানে দেখো পাওয়ারটা দেওয়া আছে x = 1 হলে x এর মান কত। এখানে এই যে x এর মান কত সেটা আমাদের বলতে হবে। তো এখানে অপশান দেওয়া আছে 10, 1, -10 আর 0 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে x এর মানটা 0 হবে, ঠিক আছে। কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, ঠিক আছে, তার মানটা x হয়। যেমন আমাদের 2 এর পাওয়ার যদি 0 থাকে সেক্ষেত্রে মান 1 হবে, ঠিক আছে, এরকম। তাহলে আমাদের x এর মান হবে 0। 1-এর 5 নম্বর দেখে 3 এর সূচকের আকার প্রকাশ করে, এখানে দেওয়া হচ্ছে 81 × 243, ঠিক আছে। এটাকে 3 এর সূচক, 3 এর সূচক মানে 3 এর মাথায় পাওয়ার দিতে হবে, ঠিক আছে। 3 এর মাথায় কত পাওয়ার পড়লে এই যে গুণফলটাকে সমান হবে। তো 81 × 243, এটাকে যদি আমরা গুণ করি, গুণফলটা আমরা পাবো 19,683 পাবো, ঠিক আছে। এই 19,683কে আমাদেরকে 3 এর সূচকের আকার প্রকাশ করতে হবে, অর্থাৎ 3কে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। 3কে কতবার গুণ করলে আমরা এই 19,683 পাবো সেটা বের করতে হবে। তো তার জন্য কী করতে হবে, 3কে গুণ করে করে আমাদের দেখতে হবে 3 × 3 এরকম, ঠিক আছে। তো 3কে 9 বার গুণ করবে, ঠিক আছে। 3কে 9 বার গুণ করলে কিন্তু আমরা এই সংখ্যাটা পাবো, অর্থাৎ 3 এর মাথায় আমাদের হবে 9, ঠিক আছে। 3 9, ওকে, এটা আমাদের হবে উত্তর। পরের প্রশ্ন 1-এর 6 নম্বর দাগে a⁻0 দেওয়া আছে = 1 কোন শর্তে এটি সম্ভব। তো এখানে যখন a ≠ 0 হবে, অর্থাৎ a এর মানটা যদি 0 না হয় তাহলে কিন্তু এখানে = 1 হবে, এটাই হচ্ছে শর্ত। এরপর 1-এর 7 নম্বর থেকে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণের মান কত। ওকে, তো এখানে অপশান দেওয়া আছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি আর 180 ডিগ্রি, ঠিক আছে। 4টি অপশান দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে যদি আমরা এরকম একটা সরলরেখা তার উপর যদি এরকম একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে এর যে দুদিকের যে কোণ এগুলো 90 ডিগ্রি করে কোণ, ঠিক আছে। এবার বলা হয়েছে এই যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণের মান কত। সমদ্বিখণ্ডক মানে এই কোণ দুটোকে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি, এটাকে যদি সমান 2 ভাগে ভাগ করি, এটাকেও সমান 2 ভাগে যদি ভাগ করি তাহলে এই কোণগুলো কত পাবো, 45 ডিগ্রি করে পাবো, ঠিক আছে। দেখো এটা একটু, ঠিক আছে, এটা সমদ্বিখণ্ডক আর এটা সমদ্বিখণ্ডক, তাহলে এই 90 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ মানে এটা হবে 45 ডিগ্রি, এই অংশটা হবে কত 45 ডিগ্রি, ঠিক আছে। এবং এটাও হবে কত 45 ডিগ্রি, তাহলে এই 45 আর এই 45 এই পুরো কোণটার মান হবে কত 90 ডিগ্রি। সুতরাং আমাদের উত্তর হবে অপশন 2-এরটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো পরের প্রশ্ন 1-এর 8 নম্বর দেখে যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলির সমান বিবৃতিটি সত্য না মিথ্যা। তো যে কোনো সামান্তরিকের যে বিপরীত বাহু সেগুলো সমান হয়, ঠিক আছে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এই বাহু আর এই বাহু সমান হয় এবং এই বাহু আর এই বাহু পরস্পর সমান হয়, ঠিক আছে। তো এটা সত্য, তো আমরা লিখব সত্য। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 2 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য এখানে 8 নম্বর দেওয়া আছে। তো নাম্বার 2-এর বলা হচ্ছে সুবিমান বাবু তার মাসিক আয়ের 73% খরচ করেন, তিনি যদি মাসে 36,500 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত। তো এটা আমরা একটি সমস্যার মাধ্যমে এটা করছি, ঠিক আছে। তো এটা লিখলাম আয় আর হচ্ছে খরচ, ঠিক আছে। তো আমরা তার আয়টা যদি 100 টাকা ধরি তাহলে খরচ কত 73 টাকা, অর্থাৎ এখানে 73% খরচ মানে 100 টাকার মধ্যে সে 73 টাকা খরচ করে। তো 100 টাকা আয় হলে সে 73 টাকা খরচ করে, ঠিক আছে। এখানে তার মাসিক
আয়টা খরচটা দেওয়া আছে 36,500, তাহলে তার 36,500 টাকা যদি খরচ হয় তাহলে আয়টা কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এর সম্পর্ক কি এদের মধ্যে সেটা বের করবো, আয় আর খরচের মধ্যে কি সম্পর্ক। তো এখানে আয় ও খরচ পরস্পর সরল সম্পর্ক রয়েছে। কেন না, আয় যদি বেশি হয় তার খরচও বেশি হবে, ঠিক আছে, তার জন্য এটা সরল সম্পর্ক রয়েছে। এবার আমরা কি করব, তার আয়টাকে বের করবো। অতএব সুবিমান বাবুর মাসিক আয় এখানে আমাদের কত আছে, 100 আছে। তো 100 লিখবো, তার পাশে গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা যে সম্পর্কটা কী পেয়েছি, সরল সম্পর্ক পেয়েছি, ঠিক আছে। সরল সম্পর্ক যদি পাই তাহলে আমাদের এই যে অনুপাতটা আছে, ওপরে 73 আছে, নিচে হচ্ছে 36,500 আছে, এটা আমাদের উল্টে যাবে, অর্থাৎ 36,500 যাবে উপরে আর নিচে হবে 73। যদি আমরা এটা ব্যস্ত সম্পর্কে পেতাম, ঠিক আছে, ব্যস্ত যদি সম্পর্ক পেতাম তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এটা যেমন আছে তেমন লিখতাম, অর্থাৎ লিখতাম 100, ঠিক আছে, গুণ ওপরে হতো 73, নিচে হচ্ছে 36,500, ঠিক আছে, এরকম লিখতাম। ওকে, তো যেহেতু সরল সম্পর্ক তার জন্য আমরা এটাকে উল্টে দিলাম। এবার এটাকে কাটাকুটি করবো। দেখো এই 73 আর এই 365 এটাকে আমরা 5 দিয়ে কাটাকুটি করতে পারি। 73কে যদি 5 দিয়ে গুণ করা হয়, ওকে, 73কে যদি 5 দিয়ে আমরা গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 5 7 35 থাকে 36, 365 হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি লিখবো, ওপরে লিখবো 5, তার পাশে দুটো শূন্য আছে, শূন্য দুটো বসিয়ে দেবো, অর্থাৎ হচ্ছে কত 500। 500 পাশে আরও দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ কী হবে, 500 পরে আরও দুটো শূন্য বসলে কত হবে, 50,000 হয়ে যাবে। তো আমরা এখানে লিখবো 50,000, ঠিক আছে। অর্থাৎ সুবিমান বাবুর মাসিক আয় আমরা কত পেলাম, 50,000 টাকা। পরের প্রশ্ন 2 নম্বর, একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 90 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তো দেখো কী দেওয়া আছে, আমরা প্রথমে লিখছি লোক সংখ্যা আর খাবারের পরিমাণ অর্থাৎ দিন, ঠিক আছে। তো এখানে 4,000 জন লোক প্রথমে ছিল আর তাদের খাবার ছিল 190 দিনের, কিন্তু কি হলো, 30 দিন খাওয়ার পর 800 জন লোক চলে গেল। তো এই 4,000 জন লোক 30 দিন কিন্তু খাবারটা খেয়েছে, তো এখন তাদের আর 160 দিনের খাবার আছে, ঠিক আছে। এবং লোক সংখ্যা কতজন চলে গেল, 800 জন লোক চলে গেল। তো চলে যাওয়ার পরে 4,000 থেকে 800 জন লোক যদি চলে যায়, আর থাকছে কত, 3200 জন লোক কিন্তু আর থাকছে, ঠিক আছে। এবার এই 3200 জন লোক যেটা থাকছে, এদের এই যে খাদ্যটা রয়েছে 160 দিনের খাবার রয়েছে 4,000 জন লোকের। এবার 3200 জন লোক যদি এই খাবারটা খায় তাহলে তাদের কত দিন চলবে, 160 দিনের বেশি দিন চলবে। এবার কত বেশি দিন চলবে, ঠিক আছে, মোট সেটাই আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা এর সঙ্গে সম্পর্কটা লিখছি। এখানে লোক সংখ্যা ও খাবারের পরিমাণ পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে। কেন না, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে যে পরিমাণ খাবার রয়েছে সেই খাবারে কিন্তু ওই লোকের কম দিন চলবে, ঠিক আছে। সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। এরপর আমরা লিখবো, দেখো, অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের চলবে, এখানে আমাদের 160 আছে, ঠিক আছে। তো 160 গুণ, যেহেতু আমরা এটা ব্যস্ত সম্পর্ক পেয়েছি তাহলে আমাদের এটা উল্টাবে না, অর্থাৎ 4,000টা থাকবে ওপরে, 3200টা থাকবে নিচে। তো উপরে লিখলাম 4,000, নিচে লিখলাম 32। এবার আমরা কাটাকুটি করব। এখানে একটা শূন্য কেটে দিচ্ছি এবং এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কেটে এখানে একটা শূন্য কাটলাম। আর এই 16 দিয়ে 32 কাটছি, 16 দুগুণে 32। এবার 2 দিয়ে আমরা এই 4 টাকা কাটলাম, 2 দুগুণে 4, আর এই দুটো শূন্য থাকছে পাশে, আমরা বসিয়ে দিলাম, হচ্ছে কত, 200। আমরা উত্তর লিখবো 200 দিন। অর্থাৎ যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের চলবে কতদিন, 200 দিন। পরের প্রশ্ন দেখো, 2-3 নম্বর দাগে, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। ওকে, কে কত টাকা পাবে। এখানে কি বলা হয়েছে, ধরি প্রথম বন্ধুর প্রাপ্য টাকা x, ঠিক আছে। প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে। তো দ্বিতীয় বন্ধু কত পাবে, 2x পাবে, প্রথম বন্ধুর দুগুণ পাবে। আর তৃতীয় বন্ধু কী পাবে, 2 বন্ধুর মোট টাকার অর্ধেক পাবে। তো তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা 2 বন্ধুর মোট টাকা, মানে প্রথম বন্ধুর x, দ্বিতীয় বন্ধু হচ্ছে 2x। তো x + 2x এটার অর্ধেক অর্থাৎ /2 হবে, ঠিক আছে। এবার মোট টাকা হচ্ছে 9,000 টাকা, তাহলে এই x + 2x + x + 2x/2 এই সব করার সমান হবে 9,000 টাকা। সুতরাং আমরা লিখব শর্ত অনুসারে x + 2x + x + 2x/2 = 9,000। এখান থেকে আমরা কী করব, x এর মানটাকে বের করব। দেখো আমরা এখানে লসাগু লিখলাম 2, এবারে 2 দিয়ে x গুণ করব, 2x হবে, ঠিক আছে। তারপরে প্লাস 2x আছে, 2x দিয়ে 2 গুণ করছে, 2 দুগুণে 4x হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই 2কে 2 দিয়ে ভাগ করব, 2 1 2 হবে, অর্থাৎ 1 হবে। এই 1 দিয়ে xটাকে গুণ করবো, এই xটাকে, তাহলে 1 শুধুমাত্র xই হবে। আবার 1 দিয়ে 2x গুণ করলে কী হবে, 2xই হবে, তাহলে প্লাস 2x হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কী করবো, সবগুলো ওপরগুলোকে যোগ করব। তো 2x আর 4x কত হয়, 6x, আর এই 1 7x,
আর এই 2x তো 9x, তো 9x বাই 2 সমান সমান 9000, ঠিক আছে। অর্থাৎ 9x সমান সমান কী হবে, 2টা 9000-এর সঙ্গে গুণ হবে, ঠিক আছে। অতএব x সমান সমান 9000 বাই 2, আর এই যে 9টা চলে আসবে আমাদের নিচে, ঠিক আছে। এবার যদি আমরা এই 9 কেটে দিই, থাকছে কত, 3টে শূন্য থাকছে, একের পাশে 1টা 2টো 3টে শূন্য বসিয়ে দেবো, অর্থাৎ 1000 সঙ্গে 2 গুণ করলে 2000 টাকা হয়, ঠিক আছে। অর্থাৎ x এর মান আমরা কত পেলাম, 2000 পেলাম, ঠিক আছে। অর্থাৎ প্রথম বন্ধু পাবে কত, 2000 টাকা পাবে, x এর মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো প্রথম বন্ধু কত পাচ্ছে, 2000 টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে, 2x টাকা, আমরা 2 গুণ টাকা পাবে, অর্থাৎ 2000 গুণ 2 সমান সমান দ্বিতীয় বন্ধু পাবে 4000 টাকা, ঠিক আছে। আর তৃতীয় বন্ধু কী পাবে, 2 বন্ধুর মোট টাকার অর্ধেক, তো 2 বন্ধুর এক বন্ধু 2000 টাকা পেলাম, পরের বন্ধুর হচ্ছে 4000 টাকা, তো 4 আর 2 6000 সঙ্গে আমরা 2 ভাগ করব, ঠিক আছে। অর্থাৎ 6000 ভাগ 2 সমান সমান 3000 টাকা, অর্থাৎ তৃতীয় বন্ধু পেয়ে গেল কত, 3000 টাকা। তাই প্রথম বন্ধু পাচ্ছে 2000, দ্বিতীয় বন্ধু পাবে 4000, আর তৃতীয় বন্ধু পাবে 3000 টাকা। ওকে, এভাবে কিন্তু সমাধানটা করবে। তাহলে পরের প্রশ্ন দেখবো আমরা 2-4 নম্বর দাগে, 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ 9 দেওয়া আছে এবং দ্বিতীয় পদ হলো 6, ঠিক আছে, 6 দেওয়া আছে, তৃতীয় পদ কত হবে। তো দেখো আমরা কি করব, ধরি তৃতীয় পদ x, ঠিক আছে, তৃতীয় পদটাকে আমরা x ধরে নিলাম। এবার লিখবো আমরা প্রশ্ন অনুসারে 9:6 সমানুপাতিক 6:x, ঠিক আছে। এখানে যেহেতু বলা হয়েছে এরা ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক মানে কি, যদি বলা হয় 1, 2 আর 3 এরা পরস্পর ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, 1:2 সমানুপাতিক এই 2:3, অর্থাৎ এই যে মাঝের যে সংখ্যা এটা কিন্তু আমাদের দুবার হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই 6 এটা হচ্ছে দ্বিতীয় পদ, সেহেতু আমাদের এই দ্বিতীয় পদটা এখানে দুবার হবে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, x এর মানটাকে বের করব। কীভাবে করবো, এখানে 9:6 মানে 9/6 সমান সমান এখানে 6/x হবে, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করছি, 9x আর 6 6 36 হবে, ঠিক আছে। এবার x সমান সমান কী হবে, 36/9, তো 36/9 যদি আমরা কাটাকুটি করি কত হবে, 4 9 36 হবে, অর্থাৎ x এর মান হচ্ছে 4, ঠিক আছে। অর্থাৎ আমরা উত্তর লিখবো, অতএব তৃতীয় পদ হচ্ছে 4, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরের প্রশ্ন 2-5 নম্বর দাগে, 360 টাকা রাম, শ্যাম ও মধুর মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে। ওকে, তো আমরা কীভাবে করবো, প্রথমে অনুপাত সমষ্টি করব। এই 3টি অনুপাত দেওয়া আছে, 2:3:7, এই অনুপাতটা সমষ্টি করছি, তো 2 + 3 + 7, তো 2 আর 3 5 আর 7 12, তো অনুপাতের সমষ্টি কত পেলাম, 12 পেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, রাম পাবে, ঠিক আছে। রাম কত টাকা পাবে, আমাদের মোট টাকা হচ্ছে 360 টাকা, এই 360 টাকাটা 3 জনের মধ্যে ভাগ করতে হবে, রাম, শ্যাম আর মধুর মধ্যে, ঠিক আছে। তো রাম পাবে কত, রামের আনুপাতিক ভাগহার হচ্ছে এই যে আমরা যেটা অনুপাতের যোগফল পেলাম, সেই যোগফলটা এর সঙ্গে আমরা রামের হবে কত, 2/12, ঠিক আছে। আর শ্যামের কত হবে, 3/12 হবে, ঠিক আছে। আর মধুর হবে 7/12, ঠিক আছে, 7/12, এগুলো হচ্ছে আনুপাতিক ভাগহার, ঠিক আছে। তো রামের ক্ষেত্রে কী হবে, 2/12, তার সঙ্গে আমরা 360 টাকা গুণ করব, ঠিক আছে। এবার কাটাকুটি করলে কী হবে, 3/12 36, ঠিক আছে, শূন্যটা থাকছে, তো 2 × 30 = 60 টাকা, রাম পেয়ে গেল 60 টাকা। এবার শ্যাম পাবে কত, মানে অনুপাতিক ভাগার হচ্ছে 3/12, 3/12 × 360, এটাকেও কাটাকুটি করতে হবে, 3/12 36, পাশে 0, তো 3 × 30 = 90 টাকা পাবে শ্যাম। এরপর হচ্ছে মধু পাবে হচ্ছে 7/12, মধুর আনুপাতিক ভাগার হচ্ছে 7, তার তলায় 12 হবে, 7/12 × 360 টাকা, তো 12 দিয়ে আমরা কাটাকুটি করছি, 3/12 36, এবার 7 × 30, তো 3 × 7 = 21, তার পাশে 0, 210 টাকা, ঠিক আছে। মধু পাবে 210 টাকা, অর্থাৎ রাম পাবে হচ্ছে 60 টাকা, শ্যাম পাবে 90 টাকা, মধু পাবে 210 টাকা, ঠিক আছে। এরকমভাবে আমরা সমাধানটা করলাম। এবার দেখো 2-6 নম্বর দাগে, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় কত করে তাপমাত্রা কমেছে। এখানে আমরা প্রথমে কি করব, মোট তাপমাত্রা কমেছে, মোট তাপমাত্রা কত কমেছে, 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, 12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি হয়েছে, তো 12 ডিগ্রি ছিল প্রথমে, 12 ডিগ্রি থেকে প্রথমে কত হয়েছে, 0 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। তো মানে 0 ডিগ্রি হয়েছে মানে 12 ডিগ্রি কমে গেল, তারপর আরও -4 ডিগ্রি কমেছে, তো 12 + 4 হবে, টোটাল তাপমাত্রা কত কমেছে, 16 ডিগ্রি তাপমাত্রা কমেছে, ঠিক আছে। অর্থাৎ 12 থেকে -4 পর্যন্ত, অর্থাৎ 16 ডিগ্রি তাপমাত্রা টোটাল এখানে কমেছে, ঠিক আছে। মোট তাপমাত্রা কমেছে 12 + 4 = 16 ডিগ্রি সেলসিয়াস। এবার এই 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে কত ঘন্টায়, 8 ঘন্টায় কমেছে, ঠিক আছে। তো 8 ঘন্টার তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস, 1 ঘন্টার তাপমাত্রা কমেছে 16/8 হবে, তো কাটাকুটি করলে 8 × 2 = 16 = 2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে কত,
2 ডিগ্রি সেলসিয়াস করে। ওকে, আমরা উত্তর লিখছি অতএব প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমেছে। পরের প্রশ্ন 3 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে, 4 2 8 নম্বর। এগুলো তোমাদের বীজগণিত থেকে দেওয়া হচ্ছে অঙ্কগুলো। প্রথম প্রশ্ন 3-এর 1-এ প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো। এখানে দেওয়া আছে দেখো 3p² QR প্লাস 6p কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 9p⁴ q⁴ দেওয়া আছে আর কিউ দেওয়া আছে, এখানে কমা দিয়েছে, তারপর মাইনাস 3p² QR। ঠিক আছে, অর্থাৎ এই যে রাশি, এই প্রথম রাশি এটাকে এই রাশি দিয়ে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা কী করবো, প্রথমে এই যে প্রথম রাশিটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখবো, লেখার পর এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। ঠিক আছে, তো আমরা এখানে দেখো 3p² QR এটাকে কমন নিচ্ছি। ঠিক আছে, এটাকে যদি আমরা কমন নিই, এই প্রথম অংশ থেকে সম্পূর্ণ নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমাদের কিছুই থাকছে না, 1 থাকছে। ঠিক আছে, এবার দ্বিতীয় অংশে 6কে এই 3 দিয়ে ভাগ করব, 2 হবে। ঠিক আছে, 3 2 6 হয়, 2 হবে। এখানে আমরা p² নিয়ে নিয়েছি, তো পি এখানে কিউব আছে, তো শুধুমাত্র পি থাকবে, শুধুমাত্র পিটা এখানে লিখলাম। এবার কিউ স্কোয়ার মধ্যে কিউ নিয়ে নিয়েছি, তো কিউ থাকবে। আর স্কোয়ার মধ্যে এখানে আর অলরেডি নিয়ে নিয়েছি, তো শুধুমাত্র আরটা থাকছে এখানে। ঠিক আছে, এখানে আমরা এটা পেয়ে গেলাম। এরপর পরের যে অংশ রয়েছে এখানে -9 দেওয়া আছে, তো 3কে আমরা কী করব, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, তো -3 লিখলাম, 3 তারিখে 9। এবার p⁴ আছে, তার মধ্যে p² আমরা নিয়ে নিয়েছি, এখানে থাকবে p², আর q⁴ আছে, তার মধ্যে কিউ নিয়েছি, থাকবে হচ্ছে q², আর কিউব আছে, আর কিউর মধ্যে আর নিয়েছে, থাকছে কত, r²। ঠিক আছে, তো এটা আমরা এটাকে দুটো অংশে ভাগ করে নিলাম। ঠিক আছে, এবার আমরা ভাগফলটাকে নির্ণয় করব। তো ভাগফল হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এই প্রথম রাশিটা সম্পূর্ণ লিখলাম, লেখার পর তার নিচে হচ্ছে আমাদের যে দ্বিতীয় রাশি যেটা -3p² QR সেটা লিখলাম। লেখার পর আমরা কি করব, এই অংশ দেখো কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে মাইনাস থাকছে, এখানে -1 হবে। ঠিক আছে, তো এখানে আমাদের কী হবে, এই যে মাইনাসটা এখানে লিখলাম, আর যে পরের অংশটা এটা আমাদের থাকছে। ঠিক আছে, এই অংশটা লিখলাম। এবার আমাদের কিন্তু ব্র্যাকেটের মধ্যে যে সাইনগুলো আছে সেই সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে, আর এই প্রথমে মাইনাস আমরা লিখলাম -1, তারপর এই মাইনাসে মাইনাস আর প্লাস এখানে মাইনাস হবে, আর এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে, +3p² q² r² হবে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে -1 -2 p QR প্লাস 3p² q² r²। এটা হয়ে গেল আমাদের নির্ণয় ভাগফল। পরের প্রশ্ন 3-এর 2 নম্বর দাগে 5 + 9x দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে 6 - 7x প্লাস 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করো। অর্থাৎ আমাদের প্রথমে এই দুটোকে যোগ করতে হবে, তারপর এই দুটোকে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করার পরে যে দুটো যোগফল পাবো সেই দুটোকে আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো প্রথম রাশি দেওয়ার যোগফল আমরা করছি। ঠিক আছে, প্রথম রাশি যেটা দেওয়া আছে সেই দুটোকে আমরা লিখলাম, মাঝে যোগ চিহ্ন দিলাম। ঠিক আছে, পরের লাইনে আমরা কী করবো, মাঝে যে ব্র্যাকেট সেই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার যোগফলটা নির্ণয় করব। প্রথমে আমরা স্কোয়ারের যোগটা করছি। ঠিক আছে, এখানে +4x² আছে, তো +4x² লিখলাম। এবার এখানে দেখো +9x থেকে -7x যদি বাদ যায় কী থাকবে, +2x থাকবে, বড় সংখ্যার চিহ্নটা হবে, প্লাস হবে। আর 7 থেকে 9 বাদ দিলে 9 থেকে 7 বাদ দিলে 2 থাকে, তো 2x হবে, +2x। এবার এখানে আছে কত, 5, আর এখানে হচ্ছে 6, দুটোটি প্লাস, তো +11 হবে। তো এটার যোগফল আমরা এটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় রাশির যোগফল করব। দ্বিতীয় রাশি দুটো আমরা লিখলাম। ঠিক আছে, মাঝখানে যোগ চিহ্নটা দিয়েছি। এর পরের লাইনে আমরা কি ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাঝের ব্র্যাকেট উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এবার যোগ করব। এখানে x² আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে -2x², তো -2x² আর +x², তো -x² থাকবে এখানটায়। ঠিক আছে, এরপর -9x আর হচ্ছে +3x, তাহলে আমাদের বিয়োগ করলে কী হবে, -6x হবে, বড় সংখ্যার চিহ্ন হবে এবং বিয়োগ করলে 6 হয়, তো 6x, আর এখানে +5 আছে, তো +5 লিখলাম। এবার আমরা দেখো যোগফল দুটো পেয়ে গেলাম, এই একটা যোগফল পেলাম, এই একটা যোগফল পেলাম। এবার এই দুটোকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, যোগফলের এবার আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগটা আমরা করবো। অতএব নির্ণয় বিয়োগফল, যে প্রথম যে রাশিটা পেয়েছি সেটাকে আমরা প্রথমে লিখেছি, তারপর মাঝে বিয়োগ চিহ্ন দিয়েছি, এটাকে কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, এবার বিয়োগ চিহ্ন দিয়ে যে পরেরটা যেটা আমরা যোগফল পেয়েছি সেটা আমরা এখানে লিখলাম। লেখার পর দেখো আমরা এবার এই মাঝের যে ব্র্যাকেট সেই ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। ঠিক আছে, মাঝের ব্র্যাকেট যখন আমরা এখানে উঠিয়ে দেবো, এই যে মাইনাস, ঠিক আছে, মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। +x² হবে, এখানে দেখো +x² হয়ে গেছে, আর এখানে মাইনাস আর এই মাইনাস এটাও প্লাস হবে, +6x হবে, আর এই মাইনাস আর এই মাইনাস এটা হবে প্লাস, এই প্লাস আর এই মাইনাস এটা -5 হবে। ঠিক আছে,
তো এরপর আমরা যোগ বিয়োগটা করব। এখানে যে প্লাস 4x² আর একটা x² দুটোই প্লাস, তো 5x² হবে। এখানে প্লাস 2x আছে আর প্লাস 6 আছে, তো প্লাস 8x হবে। এখানে প্লাস 11 আছে আর -5 আছে, তো -5 বাদ গেলে প্লাস 6 থাকে, ঠিক আছে। তো এটা আমাদের বিয়োগফল আমরা পেয়ে গেলাম 5x² প্লাস 8x প্লাস 6, ঠিক আছে। এরপর 3 নম্বর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে 3 গুণ 7² ইন্টু 2 টু দি পাওয়ার 4 দেওয়া আছে আর 21 গুণ 112 দেওয়া আছে। তো এটার মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলাম। লেখার পর পরের লাইনে কী করবো আমরা, দেখো এখানে 3 লিখলাম, 3-এর পর 7-এর মাথায় স্কোয়ার দেওয়া আছে, মানে দুটো 7, 7 গুণ 7 লিখলাম। এবার 2-এর মাথায় কী দেওয়া আছে 4, মানে দুইটা 4বার লিখতে হবে, তো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 4বার লিখলাম। এরপর দেওয়া আছে 21টাকে আমরা ভেঙে নিচ্ছি 3 গুণ 7, 3 7 21, আর এই 2টাকে আমরা ভাঙছি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই 16কে 7 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু 112 হয়, ঠিক আছে। 6 7 বের আছে 2, হাতে থাকে 4, 7 থেকে 7 আর 4 11, 112, ঠিক আছে, অর্থাৎ এখানে হবে 7, ঠিক আছে। এবার আমরা কাটাকুটিগুলো করে দেবো। এখানে 3, এই 3 কেটে যাবে, এই 7 কেটে যাচ্ছে, তারপরে এই 2 আমাদের কেটে গেল, এই 2 কাটছি, এই 2-এর সঙ্গে এই 2 কেটে দিলাম, এই 2-এর সঙ্গে এই 2 কেটে দিলাম, আর এই 7-এর সঙ্গে এই 7 আমরা কেটে দিলাম। তো আমাদের সবগুলো কিন্তু কেটে যাচ্ছে, সুতরাং থাকবে আমাদের শুধুমাত্র 1, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় মান পেয়ে গেলাম 1। 4 নম্বর থেকে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে a + 4 সেন্টিমিটার, 2a + 1 সেন্টিমিটার এবং 4a - 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত। তো ত্রিভুজের পরিসীমার সূত্রকে 3টে বাহুর যোগফল নির্ণয় করতে হয়, ঠিক আছে। সুতরাং আমাদের এই 3টি কিন্তু যোগ করতে হবে। তো ত্রিভুজের পরিসীমা a + 4 + 2a + 1 + 4a - 8 সবগুলোকে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। আমরা এবার কী করব, এর মাঝের যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এখানে মাঝে সবগুলোই প্লাস আছে, সুতরাং এখানে কোনো সাইন কিন্তু চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই থাকবে। এবার দেখো আমরা এখানে আছে a আর এই 2a, তো কী হবে 3a, আর এই প্লাস 4a, তো 7a হবে, ঠিক আছে। আর এখানে +4 আর এই 1, তো কী হবে +5 হবে। +5 থেকে -8 বিয়োগ করতে হবে, তো -3 থাকবে, ঠিক আছে। সুতরাং 7a - 3 সেন্টিমিটার এটা হচ্ছে ত্রিভুজটির পরিসীমা, ঠিক আছে। তো তোমরা উত্তর লিখবে, অতএব ত্রিভুজের পরিসীমা হচ্ছে 7a - 3 সেন্টিমিটার। পরের প্রশ্ন 3-এর 5 নম্বর থেকে এখানে সরল করতে বলা হচ্ছে a + b × a - b + b + c × b - c + c + a × c - a, ঠিক আছে। তো অংশটাকে আমরা সম্পূর্ণ যে অঙ্ক সেটাকে একবার লিখলাম। লেখার পর দেখো আমরা এটাকে সূত্রে ফেলছি। কিভাবে, এখানে a + b × a - b আছে, এটা কার সূত্র, a² - b² এর সূত্র, তো a² - b² লিখলাম। এবার এটা b + c × b - c দেওয়া আছে, এটা আমরা কি লিখবো, b² - c² লিখবো, প্লাস c + a আছে, c - a আছে, তো আমরা কি লিখবো, c² - a², অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের a² - b² সেই সূত্রের, ঠিক আছে। a + b × a - b যেটা হয় সেই সূত্র দিয়ে আমরা সবগুলো দিলাম। এবার আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিলাম। ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেওয়ার পরে দেখো আমাদের এখানে a + a² আর এখানে দেখো -a² কেটে যাবে, -b² + b² কেটে যাবে, -c² + c² কেটে যাচ্ছে, অর্থাৎ কিছুই থাকছে না, আমাদের এখানে শূন্য হবে, ঠিক আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে শূন্য হয়। তো আমাদের সরলতম মান কত পেলাম, 0 পেলাম। পরের প্রশ্ন 4 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে a b c একটি যে কোনো ত্রিভুজ আঁকো। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো, ঠিক আছে। চলো আমরা এই অঙ্কনটা দেখে নিই কীভাবে করতে হবে। তো স্কেল ও পেন্সিলের সাহায্যে a b c যে কোনো একটি ত্রিভুজ আমাদের প্রথমে অঙ্কন করতে হবে এবং এই ত্রিভুজের প্রতিটা বাহুকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সেটা করার জন্য আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি যে কোনো মাপ নিয়ে, ঠিক আছে। স্কেল আর পেন্সিলের সাহায্যে তোমরা অঙ্কন করবে। আচ্ছা, এই লাইনটা আমি টানলাম, ঠিক আছে। এরপর এদিকে একটা লাইন টানবো, তারপর আমরা কী করবো, এর যে 3টি বাহু রয়েছে এই 3টি বাহুকে সমান 2 ভাগে ভাগ করবো, ঠিক আছে। করার পর এবার আমি কী করবো, ঠিক আছে, এর বাহুগুলোকে সমান 2 ভাগে ভাগ করবো, ঠিক আছে। এর নামগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা নাম দিলাম a, ঠিক আছে, এবং এখানে একটা নাম দিলাম b, আর এখানটা আমি একটা নাম দেবো c দিলাম। এবার a b b c আর c a এই যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলোকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সেটা করার জন্য আমি কম্পাস নেব। কম্পাসটা নিয়ে প্রথমে এতে বসালাম। এতে বসিয়ে আমি কী করবো, এ বি এর যে দৈর্ঘ্য, ঠিক আছে, এই দৈর্ঘ্যের যে অর্ধেকের বেশি, ঠিক আছে, আমাদের একটি
মাপ নিতে হবে, ঠিক আছে, অর্ধেকের জন্য বেশি হয়, ঠিক আছে, অর্ধেকের বেশি আমি একটু মাপটা নিলাম। এবার কি করব, দুদিকে আমরা চাপ কাটবো। ওকে, এতে বসিয়ে আমরা এদিকে একটা প্রথমে চাপ কেটে নেব, তারপর এখানে যেমন এখানে একটা চাপ কাটলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই দিকেও একটা চাপ কাটবো, ঠিক আছে, এখানে একটা চাপ কেটে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, বিতে বসাবো, ঠিক আছে, ওই সেম মাপ থাকবে, সেম মাপ থেকে আমরা বিতে বসাবো এবং এখানে এটা যেটা এই চাপটাকে আমরা এখানে কেটে দিলাম। এবার ওদিকের এই যে চাপটা এটাকেও আমরা কিন্তু এখানে কাটবো, ঠিক আছে। এবার কেটে দিলাম, কাটার পরে 1 মিনিট আর একবার একটু, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, এই যে অংশ আমরা পেলাম এইটা আর এইটা আমরা যোগ করব, তাহলে এ বি এর সমদ্বিখণ্ডক পেয়ে যাব, অর্থাৎ এ আর বিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো। দেখো এবার আমি এখানে লাইনটাকে টানলাম, ঠিক আছে। দেখো এ বি এর সমদ্বিখণ্ডক হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ একে এই যে এ একটা অংশ এ একটা অংশ দুটি ভাগে ভাগ হয়ে গেল। এবার বিসি এটাকেও কিন্তু আমাদের সমান দুই ভাগে ভাগ করতে হবে, সেটা করার জন্য ওই একই প্রসেস আমাদের করতে হবে, ঠিক আছে। মাপটা আমি সেমই রাখছি, সেম রাখার পরে এখানে একটা আমি চাপ এভাবে কাটলাম, ঠিক আছে। এবার কি করব, এটাকে এই দিকে নিয়ে আসবো, ঠিক আছে, নিচের দিকে নিয়ে এসে এখানেও আমি একটা চাপ কাটবো, এখানে একটা চাপ কেটে দিলাম। এবার ওই একই মাপ নিয়ে আমি এটাকে কোথায় বসাবো, এই সিতে গিয়ে বসাবো, ঠিক আছে, সিতে বসিয়ে এবার এই যে দুটি চাপ আমি পেলাম এই চাপ দুটোকে আমি কাটবো, ঠিক আছে, এটাকে কাটলাম। আর ওদিকে যে চাপটা আমি কেটেছিলাম এই যে এই চাপটাকে, ঠিক আছে, এটাকেও কাটবো, এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো এরা যেখানে যেখানে ছেদ করেছে এই অংশ আর এই অংশ আমরা কী করব, যোগ করব, তাহলে বি আর সি এর সমদ্বিখণ্ডক আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। ওকে, লাইনটা আমি টেনে দিলাম। ওকে, দেখো এবার আমরা বি আর সি এর সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, ঠিক আছে, এই যে অংশ দুটি আমরা বি আর সি এর ভাগ হয়ে গেল। এবার কি করব, এ আর সিকে আমরা ভাগ করব, তো আমি প্রথমে কি করছি, সিতে বসাবো, ঠিক আছে, সিতে বসিয়ে আমি এখানে একটা চাপ কাটবো, ঠিক আছে, সিতে বসিয়ে এখানে একটি চাপ এরকম কাটলাম, ঠিক আছে, এবং এদিকেও ওই একটা চাপ আমি কাটবো, এদিকে একটা চাপ কেটে দিলাম। এবার ওই চাপ কাটার পর আমি এখানে এবার কোথায় বসাবো, এতে বসাবো, ঠিক আছে, কম্পাসের কাঁটাটাকে এতে বসিয়ে যে চাপ দুটো আমি কেটেছি সেই চাপ দুটোকে, আচ্ছা এই চাপটাকে আমাদের আর একটু বাড়াতে হবে, ঠিক আছে, ওইটাকে, আচ্ছা ঠিক আছে, এই দিকটা আমি কেটে নিই, ওটা কাটলাম, আচ্ছা এই দিকটাকে, এটা দেখো আমাদের এটাকে কেটে গেছে, ঠিক আছে, এই যে এই অংশ তো কাটা পড়েছে। আমাদের কি করতে হবে, সিতে আরেকবার বসিয়ে যে চাপটা আমরা আমাদের কাটেনি ওটাকে একটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, এই অংশটা দেখো এটা এবার কেটে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই যে এই অংশটা এখানে কেটেছে আর এইটা কেটেছে এইটাকে আমরা কি করব, লাইন টানবো, তাহলে এ আর সি এর যে সমদ্বিখণ্ডক সেটা আমরা পেয়ে যাব। ওকে, এবার আমরা লাইনটা টানবো, ঠিক আছে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা এবার কি করলাম, দেখো এ বি বি সি আর সি এর প্রতিটা বাহুকে কিন্তু আমরা সমান দুই ভাগে ভাগ করলাম। তো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। ওকে, যে কোনো যদি বলা হয় তোমাদের যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং তার বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে, তো এভাবে কিন্তু তোমরা এই অঙ্কনটিকে করবে। এরপর দেখো নাম্বার বিতে এখানে বলা হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে ওই কোণটিকে সমদ্বিখণ্ডিত করো এবং উৎপন্ন কোণ দুটির নাম লেখো, ঠিক আছে। তো দেখো কীভাবে তোমরা অঙ্কনটা করবে সেটা দেখে নাও। স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে সেই কোণকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সেটা করার জন্য প্রথমে আমরা আগে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তো সেটা করার জন্য আমি প্রথমে কি করছি, একটা সরলরেখা এভাবে অঙ্কন করলাম, ঠিক আছে, এবং এটা অঙ্কন করার পর আমরা কম্পাস নেব, কম্পাসটা নিয়ে আমি জাস্ট এখানে বসাবো এবং এটাকে এরকম একটি মাপ নিলাম, মাপ নিয়ে আমরা কি করব, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। তো এই বৃত্তচাপটা আমি এভাবে অঙ্কন এঁকে নিলাম। এবার ওই সেম মাপই আমি রাখবো, রাখার পর এটা এখানটায় এনে বসাবো, ঠিক আছে। এখানটায় বসিয়ে আমি কি করব, আগের যে চাপ সেই চাপটাকে এখানে কাটবো, ঠিক আছে। এই চাপটাকে আমি এখানে কেটে নিলাম, এখানে কেটে নেওয়ার পর আমাদের কিন্তু এটা 60 ডিগ্রি কোণ কিন্তু এটা অঙ্কন হয়ে গেল। এবার 60 ডিগ্রি কোণকে আমাদের সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো প্রথমে আমি এইটাকে আগে এই অংশটা আর এই অংশ সেটাকে আমি যুক্ত করে নেব, ঠিক আছে, 60 ডিগ্রি কোণটাকে, আচ্ছা এই লাইনটা আমি টেনে নিলাম, ঠিক আছে। এবার এটা আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল, ঠিক আছে। এই 60 ডিগ্রি কোণটাকে এবার আমাদের সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা কী করব, কম্পাসটা নেব, ওই মাপটাকে একই রাখবো, রাখার পর এখানে বসিয়ে আমরা জাস্ট এই চাপটাকে এখানে কেটে দেবো, ঠিক আছে। এই চাপটা কাটার পর আমরা কী করব, এই যে এই অংশ আর এই অংশ আমরা এবার যুক্ত করবো, ঠিক আছে, এই অংশ যুক্ত করব। তাহলে আমাদের এই যে কোণ সেটা কিন্তু 60 ডিগ্রির যে কোণ এটা দুই ভাগে কিন্তু বিভক্ত
বা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে টানলাম, এই যে লাইনটা টানলাম। এবার দেখো এই যে দুটি কোণ আমাদের এখানে উৎপন্ন হলো, এ একটা কোণ আর এ একটা কোণ, এই দুটি কোণ। তো কোণ দুটির নাম আমাদের দিতে বলা হচ্ছে, তো আমরা এখানে নাম দিচ্ছি। জাস্ট এখানে নাম দিলাম বি এবং এটার নাম দিলাম ডি, ঠিক আছে। তো এ বি সি এ একটা ত্রিভুজ আর সি বি ডি এ একটা ত্রিভুজ, এবং এরা প্রতিটাই কিন্তু 30 ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হবে আমাদের হচ্ছে 30 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবং সেই কোণটাকে আমরা দুটি সমান ভাগে ভাগ করলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার সিতে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, ঠিক আছে। এবং এই অঙ্কনটা তোমরা কীভাবে করবে সেটাও এখান থেকে তোমরা দেখে নাও। তো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা প্রথমে কী করব, দেখো স্কেল আর পেন্সিলের সাহায্যে একটা সরলরেখা এখানে এভাবে অঙ্কন করব, ঠিক আছে। এভাবে একটি সরলরেখা অঙ্কন করার পর জাস্ট সরলরেখাটার আমরা এখানে নাম দিচ্ছি, এটা দিলাম এ এবং এখানে নাম দিলাম বি, ঠিক আছে। এ আর বি আমরা নামটা দিলাম। তারপরে আমরা কম্পাসটা নেব এবং এতে বসাবো কম্পাসটা এবং এরকম একটা মাপ নেব, ঠিক আছে। এরকম একটা মাপ নেওয়ার পর আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। এই বৃত্তচাপটা আমরা এইভাবে অঙ্কন করব, ঠিক আছে। একটু বড় করে অঙ্কন করতে হবে, এত বড় করে অঙ্কন করলাম। এবার ওই সেম চাপটা রাখবো, রাখার পর আমরা এটাকে এখানে বসাবো, এখানে বসিয়ে আমরা এটাকে একবার কেটে দেবো। এবার আমরা যেখানে কাটলাম সেখানে নিয়ে এসে আবার কম্পাসটা আমরা এখানে এভাবে বসাবো, ঠিক আছে। কম্পাসটা এখানে বসিয়ে আবার আমরা এখানে আরেকটা চাপ এইভাবে অঙ্কন করব, ঠিক আছে। এভাবে অঙ্কন করার পর ওই সেম চাপ রাখবো, ঠিক আছে। রাখার পর আমরা চাপটাকে কি করব, এবার দেখো এটাকে নিয়ে এসে আমরা এইখানে বসাবো, এখানে বসিয়ে ওই চাপটাকে আমরা কেটে দেবো, ঠিক আছে। এবার এই যে আমরা পেলাম, এটাকে কি করব, এই অংশ আর এই অংশ এটাকে আমরা স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করব, তাহলে আমাদের এটা 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। এবার 90 ডিগ্রি কোণ হওয়ার পর আমাদের 75 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। কীভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আগে আমি এখান থেকে লাইনটা টেনে নেব, তারপর দেখো আমি এটাকে অঙ্কন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো লাইনটা আমি এভাবে টানলাম, ঠিক আছে। এবার কি করব, এবার দেখো এখান থেকে এই যে অংশটা সমস্তটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, আর এইখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। আর এইখান থেকে এই যে অংশ, এই অংশটুকু হচ্ছে 30 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এই 30 ডিগ্রিটাকে যদি আমরা ভাগ করি তাহলে 15 ডিগ্রি করে যদি ভাগ করি তাহলে 15 ডিগ্রি পাবো, আর এদিকে 60 আছে, 60 70 75 ডিগ্রি কোণ কিন্তু হয়ে যাবে। সুতরাং আমরা কি করব, কম্পাসটা জাস্ট এনে এখানটায় বসাবো, এখানটায় আমরা এখানটায় বসাবো কম্পাসটাকে, এই যে এই অংশটা এই অংশটা এখানে বসাবো। এখানে বসে কী করবো, এই চাপটাকে এভাবে আমরা কাটবো, ঠিক আছে। এই চাপটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে আমাদের কি হয়ে গেল, এই যে 60 ডিগ্রি কোণ এখানে ছিল, এই কোণটা আমাদের দুটি ভাগে ভাগ হয়ে গেল 15 ডিগ্রি করে, ঠিক আছে। এবার এ আর এই যেখানে আমরা কাটলাম চাপটা, এই চাপটাকে এটাকে আমরা কী করবো, যুক্ত করব, ঠিক আছে। তাহলে আমরা এটা মাঝখানটা 15 ডিগ্রি কোণ পাবো, আর এদিকটা 60 ডিগ্রি হয়ে আছে, 60 আর 15 75 ডিগ্রি আমাদের কোণ এখানে কিন্তু হবে, ঠিক আছে। ওকে, এবার আমি লাইনটাকে এখানে টেনে দিলাম, ঠিক আছে। এইভাবে লাইনটা এবার টানার পরে এখন এই যে এই কোণটা আমরা পেলাম এইখান থেকে, এই যে কোণটা এইটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। এখানটা আমরা লিখবো 75, ওকে 75 ডিগ্রি এটা, ওকে। তোমাদের এই যে এই কোণটা, ঠিক আছে, এটা তোমাদের আমি একবার মেপে দেখিয়ে দিচ্ছি। দেখো চাঁদার সাহায্যে কীভাবে 75 ডিগ্রি আমাদের হচ্ছে কি হচ্ছে না। এখানে আমি দেখো এটা এখানটায় বসালাম, ওকে। দেখো এটা হচ্ছে 70, এই দেখো 75, এই লাইনটা 75, ঠিক আছে, 75 ডিগ্রি কোণ, ঠিক আছে, 75 ডিগ্রি কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করবে, ঠিক আছে। প্রথমে একটা লাইন টানবে, তারপর এখানে যে কোনো মাপ নিয়ে এরকম বৃত্তচাপ আঁকবে, তারপর এখান থেকে এই চাপটা কাটবে, তারপর এখান থেকে এটা কাটবে, ঠিক আছে। তারপর এই যে মাঝের অংশটুকু ভাগ করার জন্য এখানে বসে এই চাপটা কাটবে, তারপর এখানে লাইনটা টানে দেবে, ঠিক আছে। তো এই যে অংশটা আমাদের এটা 75 ডিগ্রি কোণে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা এ নাম দিয়েছি, এখানে বি নাম দিয়েছি, এখানে জাস্ট এখানে যে কোনোটা নাম আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানটা পি দিলাম, ঠিক আছে। তো পি এ বি, এই যে কোণটা আমরা 75 ডিগ্রি কোণ পেলাম। তো এইভাবেই কিন্তু 75 ডিগ্রি কোণ আঁকতে হয় স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের গণিত বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তর অর্থাৎ সমস্ত অঙ্কগুলো এবং জ্যামিতিগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওকে, বারবার প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো।
তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।